নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে আজকের নিউজ হেডলাইন্স। উত্তরবঙ্গ ও সিকিমে একটানা ভারী বৃষ্টিপাতের ফলে তিস্তার জল উপচে পড়ায় সড়ক যোগাযোগ ব্যাহত, ধসে বিপর্যস্ত গ্রামীণ জনজীবন। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ ও গভর্নমেন্ট মেডিকেল কলেজে সাফাই কর্মীদের নিয়োগের দাবিতে মঙ্গলবার প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক নর্থ বেঙ্গল বাসফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের। $38 লক্ষ টাকা ব্যয়ে আবর্জনা ঢাকার পরিকল্পনা নিয়েছে জলপাইগুড়ি পৌরসভা। শুভেন্দু অধিকারীর পোস্ট করার পরেই 38 লক্ষ টাকা ব্যয়ে আবর্জনা ঢাকার পরিকল্পনা নিয়েছে জলপাইগুড়ি পৌরসভা। গত 10ই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়িতে প্রশাসনিক সভায় যোগ দেওয়ার কিছু সময় আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জলপাইগুড়ি পৌরসভার 2 এবং 24 নম্বর ওয়ার্ডে অবস্থিত একটি পথের ধারে আবর্জনা এবং গন্ধ ঢাকতে নীল সাদা কাপড়ের আড়াল উল্লেখ করে সামাজিক মাধ্যমে তা পোস্ট করেন। যা নিয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বেশ বেকায়দায় পড়তে হয় তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পৌরসভাকে। এবার সেই আবর্জনা ঢাকতে এবং দুর্গন্ধ আটকাতে 38 লক্ষ টাকার পরিকল্পনার কথা জানালেন পৌরসভার অন্যতম সদস্য সন্দীপ মাহাতো। এই প্রসঙ্গে তিনি আরো জানান, দীর্ঘদিন থেকেই এই ব্যাপারে অভিযোগ আসছিল। এবার রাস্তার পাশে উঁচু প্রাচীর তুলে এবং আবর্জনার গন্ধ আটকাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে পৌরসভা। দেখুন, আমরা জানেন যে আমাদের 24 নম্বর ওয়ার্ডে আসালতা স্কুলের আগে ডান দিকে যে জায়গাটা আমাদের সেকেন্ডারি ভেহিকলস, এখানে SWM এর নোংরা ফেলা হয়, যেটা আমরা শহর থেকে নোংরা কালেক্ট করে ওখানে ফেলতাম। ওখানে স্কুল রয়েছে, পথচারী মানুষের খুব অসুবিধা হচ্ছিল, বহুদিন ধরে এই নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। তাই আমরা পৌরসভা থেকে ওখানে টেন্ডার করেছি, 38 লক্ষ টাকা টেন্ডার হয়েছে। ওখানে সামনের যে দিকটা, যেটা রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, সেখানে একটা ব্যারিকেড করে দেওয়া হচ্ছে এবং ওখানে আমাদের শেড তৈরি হচ্ছে, যাতে দুর্গন্ধ যতটা কন্ট্রোল করা যায় তার জন্য আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছি এবং 38 লক্ষ টাকার আমরা টেন্ডার করে দিয়েছি। হয়তো ওয়ার্ক অর্ডার বেশ কিছুদিনের মধ্যেই বেরিয়ে যাবে, পুজোর পরে কাজটা শুরু। ওইখানে কি আপাতত নোংরা ফেলানো হয় না? সেটা আমাদের সেকেন্ডারি দুটো আছে। আমাদের আপনারা জানেন যে বালাপাড়ায় নোংরা ফেলানোর কাজ চলছে, ওখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প ইতিমধ্যে আমাদের স্যাংশন হয়েছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। প্রারম্ভিক পর্বে ওখানেও পাঁচিলের কাজ, অন্যান্য প্রাথমিক স্তরের কাজগুলো হচ্ছে। এটা একটু দীর্ঘ সময়ের কাজ। আপাতত যে নোংরাগুলো আমরা অ্যাটলিস্ট শহরের মধ্যে থেকে যেগুলো কালেক্ট করি, কিছুটা নোংরা এখানেও রাখা হয়, আর বেশিরভাগ নোংরাই চলে যায় ডাম্পিং গ্রাউন্ডে। তো ওখানে যাতে দূষণমুক্ত করা যায় তার জন্য আমরা সব রকম ব্যবস্থা করছি। প্রাথমিক স্তরে ওখানে একটা টিন সেট করে একটা কম্পোজিট করে আমরা সেখানে ব্যবস্থা করছি। তার জন্য আমরা টেন্ডার করেছি 38 লক্ষ টাকা, পুজোর পরে কাজ শুরু। বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে জমজমাট জলপাইগুড়ির বাজার। আগামীকাল বিশ্বকর্মা পুজো, তাই পুজোকে কেন্দ্র করে জমজমাট জলপাইগুড়ির বাজার। তবে প্রতিমার দাম খানিকটা বাড়ায় চিন্তিত ক্রেতারা। রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, আর এই সময় প্রতিমা এবং পুজোতে প্রয়োজনীয় জিনিস কেনাকাটা নিয়ে জমজমাট জলপাইগুড়ির দিনবাজার সহ অন্যান্য বাজারগুলি। এদিন সকাল থেকেই দিনবাজার সহ অন্যান্য বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আকাশ মেঘলা থাকলেও ক্রেতাদের উৎসাহে ভাটা পড়েনি। পুজোকে কেন্দ্র করে প্রতিমা থেকে ফল, সবজি, ফুল থেকে শোভা সামগ্রী সবকিছুরই বিক্রি বেড়েছে। তবে ক্রেতাদের চিন্তা বাড়িয়েছে প্রতিমার দাম। ক্রেতাদের কথায়, গত বছর যে প্রতিমার দাম ছিল 2000 টাকা, এবছর তার দাম দাঁড়িয়েছে প্রায় 2500 টাকা, অর্থাৎ 500 টাকাই বেশি। অনেক ক্রেতার বক্তব্য, পুজোর জন্য এই দামেই প্রতিমা কিনলেও এই বাড়তি দাম তাদের পকেটে একটু ভার দিচ্ছে। প্রতিমার কেমন দাম দেখছেন দাদা? গত বছরের তুলনায় এবছর দাম অনেক বেশি, অনেকটাই বেশি। গত বছর যে প্রতিমা 1000-1200 টাকায় কিনেছি, এবার সেটাই কিনলাম 1800 টাকা, 2000 টাকা চাইছি। প্রচুর ওরাও বলছে জিনিসপত্রের দাম বেড়েছে, সেই কারণেই জিনিসের দাম অনুযায়ী ওরা প্রতিমার দাম বাড়িয়েছে। একবারই তো বাড়িতে পুজো হয়, বিশ্বকর্মা পুজো, সেই জন্য খারাপ লাগলেও কিছু উপায় নেই, নিতে হচ্ছে। আজকে তো এই যে পুজোর আগেই তো বেশ কয়েকদিন বৃষ্টি দেখা গেল। হ্যাঁ, আজকেও সকাল থেকে বৃষ্টি ছিল, এটাও একটা অসুবিধার কারণ। সকাল থেকে বাজার করতে পারিনি, এখন বাধ্য হয়ে দুপুরবেলায় এলাম বাজার করতে।
নাম বলুন। আমার নাম সঞ্জীব সরকার। অন্যদিকে বিক্রেতারা বলছেন দাম খুব একটা বাড়েনি, কাঁচামালের খরচ ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় সামান্য দাম সমন্বয় করা হয়েছে। তাদের মতে প্রতিমা বিক্রি যেমন হচ্ছে তেমনি ফুল ফল সবজির বাজারও জমজমাট। বিক্রেতাদের দাবি অন্যান্য দিনের তুলনায় আজকের বেচাকেনা অনেকটাই বেশি। সব মিলিয়ে বিশ্বকর্মা পুজোকে ঘিরে জলপাইগুড়ির বাজারে উৎসবের আবহ, আর দাম বাড়ার গুঞ্জনের মাঝেই চলছে জমিয়ে ক্রেতা বিক্রেতাদের বেচাকেনা। এই যে প্রতিমার দাম এবছর একটু বেশি হলেও বেশি কি কারণে মনে হয়? এটা বেশি বলা যায় না। শিল্পীর যে পরিশ্রম তার পারিশ্রমিক হলে এটাও দাম না। যেটা 1800 টাকা দিল দাদা, ওটা 2500 টাকা হলে ওনা নিতে পারে, কিন্তু আমরাই অবোধ মানুষ। বছরে একদিন পূজা করবে, একদিনে 2000 টাকার মাল আমি 1500 টাকায় বিক্রি করি। আমরা অবোধ না, আপনারা আমাদের বিদ্যা বুদ্ধিটাও লোপ পাই আছে, তো তাই। তা নাহলে দুনিয়ার ব্যবসায়িক, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়িক, প্রথম ব্যবসায়িক হল মৃৎশিল্প, তারা অধঃপতনে আছে। মূল কারণ কি? মূল কারণ হইল আমাদের শিক্ষার অভাব আছে, জ্ঞান বুদ্ধির অভাব আছে। আমরা 1 টাকার মাল 12 আনা বিক্রি করতে পারি, 1 টাকার মাল 5 টাকা চাইতে পারি না। আর কি বলবো, ওই দাদা বললো যে বেশি, কিন্তু এই বাজার সর্ব বিষয়ের তুলনায় এটা বেশি না। এটা এখন কেউ মানুক আর না মানুক, আমার কাছে কোথা থেকে নিয়ে আসছেন আপনারা? আমার বাড়ি ময়নাগুড়ি রোড। নিজেরা বানান? নিজেরা বানাই নাই, নিজের প্রতিবেশীরা বানাচ্ছে। তারা সব বিক্রি করতে পারে না, আমি আবার করি না, আমি ওদের কাছ থেকে নিয়ে এসে বিক্রি করছি। আমিও করতাম, কিন্তু করি না এখন, আমার চোখে ইয়ে হয় না, আমি করি না। আপনার নাম দাদা? আমার নাম সুভাষচন্দ্র পাল। মুরগির খাবার তৈরি কারখানার নোংরা ধুলোয় সমস্যায় পড়েছেন মাল্লাগুড়ির বাসিন্দারা। শিলিগুড়ির 46 নম্বর ওয়ার্ডের মাল্লাগুড়ি টি অকশন রোডে অবস্থিত একটি মুরগির খাবার তৈরির কারখানা নিয়ে চাপে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, গত কয়েকদিন ধরে ওই কারখানার বর্জ্য বাইরে ছড়িয়ে হাওয়ায় মিশে যাচ্ছে, ফলে আশেপাশের পরিবেশে তৈরি হচ্ছে দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর ব্যবস্থা। এলাকাবাসীদের অভিযোগ, বাতাসে উড়ে আসা ওই নোংরা আবর্জনা রান্নার খাবারে পড়ছে এবং রাস্তায় হাঁটা চলার সময়ও সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। শিশু থেকে বয়স্ক সবার স্বাস্থ্যের ঝুঁকি বেড়েছে বলেও আশঙ্কা তাদের। বাসিন্দারা সতর্ক করেছেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে তারা বিক্ষোভে সামিল হতে বাধ্য হবেন। স্থানীয়রা জানিয়েছেন, সমস্যার সমাধানের জন্য পুরসভা এবং সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। এইটা আজকে সকাল থেকে হয়েছে। সকালে গেলাম, সকালে বললাম ম্যানেজার আসছে না, 10টার দিকে আসছে। ম্যানেজারের একটাই কথা আছে, উনি আমরা যখন পর্যন্ত কমপ্লেন লিখবো না ওরা করবে না। আরে মেশিনটা তোমার খারাপ হয়ে যাবে তো কেউ আমাদের কমপ্লেনের জন্য আপনারা থাকবেন? এরা কমপ্লেন করবে, তারপরে মেশিনটা বানাবো আমরা। যেরকম এইটা ফাইটে গেছে, এটা কিছু খারাপ হয়েছে, তো ওইটা নিয়েও আমাদেরকে দেখেন, আর বাইকগুলো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। উনার কথা আছে 6 লাখ মুরগি ইম্পর্টেন্ট, এখানকার লোক ইম্পর্টেন্ট নাই। এইটা মুরগির দানা রেডি হয়, ছাগলের দানা রেডি হয়, গায়ের দানা রেডি হয়, মানে যত। এটা সকাল থেকে হয়, এর আগে থেকে মানে একটু একটু হইতো আর সাউন্ড হইতো 10টা বাজে। আজকে তো দেখছেন আপনারা কীরকম আছে। হ্যাঁ, গেছিলাম ম্যানেজারের কাছে। আমরা ম্যানেজারকে একটাই কথা বললাম কি আমরা আপনাকে বলবো, আপনি বলছে কমপ্লেন দিতে, আমরা কোথায় দিব কমপ্লেনটা? আপনি আমাদের সামনে আছেন, আপনি একটু ফোন করে দিবেন তো হ্যাঁ আসবে লোক, রেডি করে বানায় চলে যাবে। তো আজকে মানে এখানকার লোক মানে সকালে স্কুল গেছে, বাচ্চারা কিছু খায় গেছে না, বাড়িতে ঢুকতেছে। রাত্রে 10টা পর্যন্ত বন্ধ হবে, তারপরে কি এখানকার লোক খাবারটা রেডি করে খাবে? হ্যাঁ, পুরাই। এই রাস্তার মধ্যে দেখেন কত ডাস্টগুলো আছে। না, কাউকে জানে না, এখন জানাবো, আমরা কাউন্সিলরকে ফোন করব। এইটা ঠিক করবে না তো আমরা দেখি, তারপরে লিগালি অ্যাকশন করতে লাগবে, আমাদেরকে কিছু করতেই লাগবে, নাহলে তো আমরা থাকতে পারবো না এখানে। জলপাইগুড়ি শহরে বাংলায় লেখা সাইনবোর্ড বাধ্যতামূলক করল পৌরসভা। শহরের সমস্ত দোকান ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে বাংলায় লেখা সাইনবোর্ড বাধ্যতামূলক করল জলপাইগুড়ি পুরসভা। মঙ্গলবার পুরসভার উদ্যোগে শহরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে আলোচনায় বসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুরসভা জানিয়েছে সাইনবোর্ড বাংলায় লিখতে হবে, পাশাপাশি ফুটপাত দখল ও প্লাস্টিক ব্যবহার বন্ধ করার কঠোর পদক্ষেপ নেওয়া হবে। অনেক স্থায়ী দোকান ফুটপাত দখল করে অস্থায়ী দোকান বসাচ্ছে বলে অভিযোগ উঠেছে। পুর কর্তৃপক্ষ জানিয়েছে সতর্কবার্তা দেওয়ার পরও যদি দোকানদারেরা না শোনেন তবে মাইকিং করে সেই দোকান উচ্ছেদ করা হবে। আসন্ন দুর্গাপুজোকে ঘিরে শহরের কয়েকটি এলাকায় 4 চাকা ও টোটো প্রবেশ নো এন্ট্রি করা হবে বলেও জানান উপপুর প্রধান সৈকত চট্টোপাধ্যায়। এদিনের বৈঠকে পুরপ্রধান পাপিয়া পাল, চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল সহ একাধিক কাউন্সিলর উপস্থিত ছিলেন। দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মলয় সাহা জানান, পুরসভার সিদ্ধান্তে আমরা সবাই সহমত। আজকে প্রথম বিষয় হচ্ছে পিতৃপক্ষ অবসান হয়ে মাতৃপক্ষে শুরু হয় মহালয়ার দিন, এবং মহালয়ার দিন থেকে জলপাইগুড়ি পৌরসভা যে 30শে জুন সিদ্ধান্ত নিয়েছিল মাসিক সভায়, আমি প্রস্তাব তুলেছিলাম যে বাংলা ভাষার সমস্ত কমার্শিয়াল এবং সরকারি জায়গায় সাইনবোর্ড লিখতে হবে, মানে বড় করে সব জায়গায় বাংলা থাকবে, তারপর অন্য ভাষা ইংরাজি হিন্দি অন্য ভাষাও থাকতে পারে। সেটা আমরা কার্যকারী করতে চলেছি। 6টা জোনকে শহরে ভাগ করে নিয়ে অন্তত প্রথম মহালয়ার দিন 6টা জায়গাতে, মানে দিনবাজার, মার্চেন্ট রোড, ডিবিসি রোড, কদমতলা, বেগুনটারি থেকে শিরিষতলা, থানা মোড় থেকে একদম আপনার টিকিয়াপাড়া, রায়বস্তি হয়ে রায়কোটপাড়া, এই সমস্ত জায়গায় পান্ডাপাড়া থেকে পান্ডাপাড়া, এই সমস্ত জায়গায় আমরা 6টা থেকে 7টা জনে ভাগ করে আমরা সেখানে বাংলায় গ্লো সাইনবোর্ড বা সাইনবোর্ড শুরু করব। 31শে ডিসেম্বরের মধ্যে সারা শহরের আমরা চেষ্টা করবো 100%, যদি 100% না হয় 80%, 90% আমরা জায়গায় বাংলা সাইনবোর্ড চালু হয়ে যাবে, এবং তার তলে ইংরেজি বা হিন্দি থাকতে পারে, এটা এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে সেই ব্যাপারে আজকে আমাদের ব্যবসায়ী সংগঠনের তরফ থেকে আমরা চূড়ান্ত সহযোগিতার আশ্বাস পেয়েছি। দ্বিতীয়ত যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে পুজোর সময় আমরা নো পার্কিং করতে চলেছি। একটা হচ্ছে দিনবাজার ব্রিজ থেকে নেমে দিনবাজার বাজারের সামনে কোনো টোটো মোটরসাইকেল কেউ দাঁড়াতে পারবে না। আরেকটা হচ্ছে কদমতলা স্মার্ট বাজার। তৃতীয়ত হচ্ছে যে কোনো ব্যবসায়ী, তার সে মার্চেন্ট রোড হোক, ডিবিসি রোড হোক, কদমতলা হোক, যেখানেই হোক, তার পার্মানেন্ট দোকানের সামনে ফুটপাতে কোনো দোকানদারকে বসালে আমরা মাইকিং করব, এবং যদি তারা সেই মাইকিং শুনে যদি তারা মানে তারপরেও দোকানদার বসা, সেক্ষেত্রে আমরা সেটা বাজেয়াপ্ত করতে বাধ্য হব সেই দোকানের মাল। এবং চতুর্থত যে প্লাস্টিক যাতে ব্যবহার না করা হয় সেই জন্য মাইকিং করা হবে। ভাইস চেয়ারম্যান তো বলেই দিলেন, সব বলেই দিলেন, আমরা ওনার সাথে সহমত যে এটা হওয়া উচিত। আর শহরের কিছু কিছু কাজও সেটা উনি বললেন, কিছু কিছু পুজোর আগে হবে, কিছু পুজোর পরে হবে। আর সাইনবোর্ডের ব্যাপারটা 31শে ডিসেম্বরের মধ্যে সবাইকে কমপ্লিট করতে হবে। আপনারা কি বললেন? আমরা সহমত, আমরা করব। স্মার্টফোনের যুগেও মহালয়া আসতেই রেডিওর কদর বেড়ে যায় সর্বত্রই। পুজো আসলেই এই দোকানে ভিড় জমে কেন জানেন? কারণ আজও অনেকের কাছেই মহালয়া মানেই সেই গম্ভীর সুর। হাতে স্মার্টফোন, ঘরে স্মার্ট টিভি, ইউটিউবের স্ক্রিমিং সবকিছু থাকলেও মহালয়ার ভোর মানেই আজও বাঙালির কাছে রেডিওর অনন্য আকর্ষণ। ভোর 5টায় আকাশবাণীর মহিষাসুর মর্দিনী যেন এক আবেগ, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে এক অটুট ঐতিহ্য বহন করে আনছে। জলপাইগুড়ি কদমতলা মোড়ের ছোট্ট দোকান গৌতম রেডিও সার্ভিসে পুজোর আগে ভিড় লেগেই থাকে। দোকান মালিক গৌতম দাস প্রায় 4 দশক ধরে রেডিও মেরামত ও বিক্রির সঙ্গে জড়িত। তিনি জানান, সারা বছর তেমন কাজ থাকে না, কিন্তু মহালয়ার আগে হঠাৎই ক্রেতারা ভিড় জমান তার দোকানে। অনেকে পুরনো রেডিও ধুলো ঝেড়ে ঠিক করান, তো আবার কেউ নতুন FM সেট কিনতে আসেন। ক্রেতাদের মুখেও সেই একই সুর। নগর বেরুবাড়ি এলাকার বাসিন্দা অরিন্দম চট্টোপাধ্যায় জানালেন, বাড়িতে টিভি আছে, মোবাইলও আছে, কিন্তু মহালয়ার ভোরে রেডিও না চালালে পুজো যেন শুরুই হয় না। দোকানের তাক জুড়ে এখন ঝকঝকে ট্রানজিস্টার, ভিন্টেজ রেডিও থেকে শুরু করে আধুনিক FM সেট। গৌতম বাবুর মতে রেডিও শুধু যন্ত্র নয়, এটা আসলে এক আবেগ। মহালয়া না এলে বোঝাই যেত না এখনো রেডিওর এত টান আছে মানুষের মনে। মহালয়ার আগের রাতে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখা,
ভোরে উঠে রেডিওর সুইচ অন করা। এই রীতি যেন আজও বাঙালির পুজোর প্রস্তুতির অবিচ্ছেদ্য অংশ। এখন বর্তমান যুগে কি রয়েছে? এখন বর্তমান যুগে রেডিওটা প্রায় দেখাই যায় না, কিন্তু যারা রেডিও মানে ব্যবহার করে তারা নিয়মিত এই দোকানেই আসে নাকি। ঠিক করাতে এসেছেন? হ্যাঁ, আমি ঠিক করতে আসছি। আমি নতুন রেডিও একটা কিনলাম, কারণ আমার বাড়িতে বহুদিন থেকে রেডিও আছে। রেডিও আমার খুব প্রিয়, এবং এখন যে হারে সেন্টার হয়েছে FM-এর, প্রচুর সেন্টার, সারাদিন রেডিওতে খবর গান এ হতেই থাকে। হ্যাঁ, আর আমি খুব রেডিও প্রিয়। হ্যাঁ, আর এই যেই দোকানে এসছি, এই হচ্ছে এখন জলপাইগুড়ির একমাত্র ফিটার রেডিও। আর কেউ নেই জলপাইগুড়িতে, কেউ কাজ করতে পারে না, জানে না। মানে মহলা শোনার জন্য রেডিও? হ্যাঁ, মহালয় তো শুনি, তাছাড়া সারা বছরই আমি রেডিও শুনি। বললাম রেডিওর এখন চল কেমন? এখন তো কাজ চলছে। হ্যাঁ, কাজ চলছে মোটামুটি। মহালয়া শোনার জন্য রেডিও কাজ চলছে। বিভিন্ন জায়গা থেকে লোক আসছে আমার দোকানে। এই রেডিও সারা বছর তো ব্যবহার করা না খুব একটা। এখন টিভি হয়ে গেছে, তারপর টিভির মধ্যে তো লোকে ওই ভালো দেখা না, যার ফলে বিভিন্ন কিছু মধুর কণ্ঠস্বর একমাত্র মহলায় শোনা যায় রেডিও। এটা বিভিন্ন সারা বছর কাজের পর কি এই সময় কি এই সময় একটু রোজগার হয়? রেডিও ভিত্তিতে বেশি দেখা যায়। নতুন বিক্রি হয়? নতুন বিক্রি হয়, মানে তুলনামূলকভাবে কম, রিপেয়ারটাই বেশি হয়। এই যে পুরনো পার্টস পান আপনি? হ্যাঁ, এখনো পাওয়া যায়। কোথা থেকে আনেন? এই শিলিগুড়ির থেকে আসে, কলকাতা থেকে আসে, সব অর্ডার দিতে হয়, তারপর আসে। FM আসার ফলে কি রেডিওর ঘাটতি বাড়ছে নাকি? না, হ্যাঁ, রেডিও FM আসার পর রেডিওর চাহিদা বাড়ছে। FM আসার পর এখন FM-এ বিভিন্ন রকম সেন্টার হয়ে গেছে, যার ফলে লোকে রেডিওটাই বেশি ব্যবহার করে। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলশহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেশার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন, আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। একটানা ভারী বৃষ্টিপাতের ফলে জলস্তর বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর। জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতের 3টি বুথের প্রায় 5000 মানুষ বর্তমানে জলের তলায়। জলমগ্ন পরিবারগুলির দাবি, বিগত 10 থেকে 12 বছর ধরে তাদের এই করুণ দুর্দশার ছবি আজ পর্যন্ত বদলানোর কোনো রকম হেলদোল করেনি প্রশাসন। প্রত্যেকটি বাড়িতে জল ঢুকে বাড়ির সমস্ত জিনিস নষ্ট করে দিয়েছে। পরিবারের শিশু এবং গবাদি পশু নিয়ে ব্যাপক সমস্যায় পড়েছেন তারা। যদিও প্রশাসনের তরফে ত্রিপল এবং শুকনো খাবার দেওয়া হয়েছে। এই গ্রাম পঞ্চায়েতের বর্তমানে কেরানীপাড়া, বাসুসুবা ও পূর্ব মৌয়ামারি জলমগ্ন। প্রতিটি বাড়িতেই কম বেশি জল রয়েছে, এমনকি জল প্রবেশ করেছে শোবার ঘরেও। তিস্তা নদীর থেকে স্থানীয় একটি কালভার্ট হয়ে এলাকায় জল ঢুকে প্লাবিত হচ্ছে। বাসিন্দারা বলছেন, এই দুর্ভোগ 1 দশকেরও বেশি সময় ধরে চলছে। দ্রুত তিস্তা নদীর ধার ঘেঁষে একটি বাঁধ তৈরির প্রয়োজন, তাহলেই তিস্তা নদীর জল আর ওই এলাকায় প্রবেশ করতে পারবে না বলে অনুমান তাদের। এই সমস্যাটা প্রায় ধরো 12-13 বছর থেকে চলছে। জল ঢুকছে কিসের জল? এটা এই জলটা ধরো এই যে বন্যার জল, এটা আসে। নদী কোন নদীর? এটা তিস্তা নদী। কেন এরকম? আগে তো জল ঢুকতো না। এখন আগে জল ঢুকতো না, ওই যে একটা বাঁধ ছিল, তো ওই বাঁধটার জন্য জলটা ঢুকে নাই। তিস্তার বাঁধ ছিল? হ্যাঁ, তিস্তার বাঁধ ছিল। এখন কি বাঁধটা ভেঙে গেছে? বাঁধটা ভেঙে গেছে। ভাঙার কারণে এই জলটা আমাদের এদিকে এই 12-13 বছর আমার ভুগতেছে আর কি। এটা কোন এলাকা? এটা বাসিসুবা এলাকা। আপনার বাড়ির কি অবস্থা? আমার বাড়িতে তো ঘরে ঘরে জল, সব ঘরে। আমরা আস্তার বুড়ে বসবাস করতেছি। সরকার থেকে কিছু দেয়নি?
সরকার থেকে দেওয়ার মধ্যে ওই চিরা একটা চাল দিচ্ছে। চিরা চাল। আপনারা এখন কি চান, মানে কি হলে ভালো হয়? আমাদের যদি ওই বানটা হয় আমরা তাহলে আমরা একটু শান্তিতে থাকতে পারি, না হলে প্রতি বছর এরকম হবে? তাছাড়া তো প্রতি বছর এরকমই চলছে। বাচ্চা কাচ্চা বা বাড়ির পশুর সমস্যা? সবারই অসুবিধা, এই রাস্তার উপরে বসবাস। কয়টা বুথ আছে এলাকায়? এইরকম বুথ অন্তত 3টা হবে বুথ। কত মানুষ মোটামুটি? মানুষ অন্তত 4-5 হাজার হবে। সব জলের উপরে আছে লোক। এটা কোন গ্রাম পঞ্চায়েত পড়ে? পঞ্চায়েত এলাকা কোনটা এটা? এটা হল তৃণমূলের পঞ্চায়েত। না মানে নাম কি পঞ্চায়েত অফিসে? বাসুসুভা? বাসিসুভা, এটা বাসুসুভা গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত, বাসিসুভা গ্রাম পঞ্চায়েত। নিরঞ্জন রায়। কি সমস্যা হচ্ছে, কোন জায়গাটা? বাসুসুভা। আর কোন গ্রাম পঞ্চায়েত পড়ছে এটা? এটা হচ্ছে তোমার চাপাডাঙ্গা এলাকা। আচ্ছা, 10-15 সাল থেকে এরকম। কিরকম সমস্যা, কি হচ্ছে এখানে? তিস্তা নদীর জল ঢোকার আসার পর বাড়িতে আমাদের প্রচুর বাড়ি হয়, কৃষকের কৃষি অসুবিধা, বাড়ি ঘরে জল ঢুকে আছে, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলা অসুবিধা। সরকারিভাবে ওই চাউল, চিড়া, তিরপাল এতদিকে। আমরা চাইছি যে আমাদের তিস্তাটা একটু সরকারি মতে একটু ওদিক দিয়ে বান হলে আমাদের একটু সুবিধা হয়, বড় বাঁধ। 10-15 বছর থেকে। জলটা কিভাবে আসছে এখানে? এই বাসুসুভা ব্রিজের তল দিয়ে আসে, কালভার্ট। আগে হতো কম হতো, কিন্তু 10-15 বছর থেকে বেশি হচ্ছে। উত্তরবঙ্গ ও সিকিম জুড়ে একটানা বৃষ্টিপাতের ফলে ধসে বিপর্যস্ত গ্রামীণ জনজীবন। উত্তরবঙ্গ সিকিমে বৃষ্টির তাণ্ডব, তিস্তা উপচে সড়ক যোগাযোগ ব্যাহত, ধসে বিপর্যস্ত গ্রামীণ জনজীবন। টানা ভারী বর্ষণে উত্তরবঙ্গ ও সিকিমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। মঙ্গলবার সকাল থেকে তিস্তা নদীর জল উপচে তিস্তা বাজার অঞ্চলের রাস্তায় ঢুকে পড়ায় দার্জিলিং এর সঙ্গে যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়। যদিও কিছু গাড়ি ঝুঁকি নিয়ে চলাচল করছে, তবে প্রশাসন পরিস্থিতিকে উদ্বেগজনক বলেই জানিয়েছে। অন্যদিকে সিকিমে সিংথাম রংপো জাতীয় সড়কের 20তম লাইন বারডাং এলাকায় ধস নেমে NH10 সম্পূর্ণ অচল হয়ে পড়ে। অবিরাম বৃষ্টিতে মাটি ও পাথর সরানোর কাজ ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষের আশা, আবহাওয়া অনুকূল থাকলে আংশিকভাবে রাস্তা চালু করা সম্ভব হবে। ধসের কারণে গ্রামীণ সড়কগুলিও ভেঙে পড়েছে। পথশ্রী প্রকল্পের অধীনে তৈরি হওয়া সিংতাম টিয়াবাড়ি শাহিস ধুরার রাস্তা বৃষ্টির জেরে ভেসে গেছে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর অবহেলিত কাজের ফলে অর্ধনির্মিত রাস্তা ভেঙে পড়ায় এলাকাবাসীর যাতায়াত আরও দুর্বিষহ হয়ে উঠেছে। গভীর রাতে রিম্বিক লোধমা অঞ্চলের আপার সিং সেবুং গ্রামে ধস নেমে এক বাড়ির রান্নাঘর সম্পূর্ণ ধ্বংস হয়েছে। সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানি ঘটেনি, তবে পরিবারটি বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। আশঙ্কা করা হচ্ছে লাগাতার বৃষ্টিতে ওই বাড়িটি ভেঙে পড়তে পারে। বর্তমানে NH10 তিস্তা চেকপোস্ট পর্যন্ত সচল থাকলেও রাবিঝোড়ার কাছে তিস্তার জল রাস্তায় উঠে আসায় শিলিগুড়ি দার্জিলিং সড়ক কার্যত বিচ্ছিন্ন। সিংতাম রাবাংলা রোড ও থামদং রোডও ধসে বন্ধ রয়েছে। একটানা বৃষ্টিপাতে উত্তরবঙ্গ ও সিকিমের পাহাড়ি অঞ্চলে গত 24 ঘন্টায় একাধিক ধস নামায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হয়েছে। প্রশাসনের তরফে পর্যটক ও স্থানীয়দের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। সাফাই কর্মী নিয়োগের দাবিতে মঙ্গলবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে বৈঠক করল নর্থ বেঙ্গল বাসফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ ও গভর্নমেন্ট মেডিকেল কলেজে প্রকৃত সাফাই কর্মীদের নিয়োগের দাবিতে মঙ্গলবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করল নর্থ বেঙ্গল বাসফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সংগঠনের সম্পাদক গৌতম বাসফোর জানান, বহু প্রজন্ম ধরে তারা সাফাই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে সংগঠনে প্রায় 2500 সদস্য আছেন, তাই নতুন প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে তাদেরই অগ্রাধিকার দিতে হবে। সহ সম্পাদক সন্তোষ বাসফোর জানান, জেলা শাসক সহ প্রশাসনকে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে। উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজে যারা বেকার যুবক যুবতী রয়েছেন তারা যাতে ঘুরে বেড়াচ্ছেন কর্মসংস্থানের অভাবে,
নবনির্মিত যে আমাদের জলপাইগুড়ি জেলায় যে কার্যালয়গুলি তৈরি হচ্ছে সেখানে যাতে অস্থায়ী রূপে তারা সেখানে কাজ পান, তাদের উদ্দেশ্যেই আমাদের এই প্রেস মিট। অস্থায়ী কেন স্থায়ী না? অস্থায়ী বর্তমান রাজ্য সরকারের অস্থায়ী রূপেও লোক নিয়োগ করা হচ্ছে এবং স্থায়ী রূপেও লোক নিয়োগ করা হচ্ছে। স্থায়ী রূপে যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়াতে আমাদের সমাজের যারা যাবে সেই ক্রাইটেরিয়া ফলো আপ করবে, তাতে যদি তারা স্থায়ী রূপে পায় তাহলে পেল, কিন্তু অস্থায়ী রূপে যারা নিয়োগ হচ্ছে সেখানে তারা যাতে অবশ্যই পায়, তাদের পরিবারগুলো সঠিকভাবে পরিচালিত হবে এবং তাদের ছোট ছোট বাচ্চারা যাতে স্কুলে পড়াশোনা করে এক ধাপ যাতে পরবর্তীতে আগাতে পারে, সেই উদ্দেশ্যে আমাদের নর্থ বেঙ্গল বাস ফরেন অরিজিন ওয়েলফেয়ার অর্গানাইজেশন 8 জেলায় সাফাই কর্মচারীদের সামাজিক উন্নয়নের জন্য কাজ করে আসছে। এবং আমাদের আজকে ডিস্ট্রিক্ট কমিটি, জেলা কমিটি, জলপাইগুড়ি জেলা, এখান থেকে আমরাও এই প্রেস মিটের মাধ্যমে যে আমাদের নবনির্মিত যে হাইকোর্ট তৈরি হয়েছে, মেডিকেল কলেজ তৈরি হয়েছে, সেই সব জায়গায় আমরা যাতে আমাদের সমাজের অস্থায়ী রূপে বা স্থায়ী রূপে হয়, তাহলে আমরা তার জন্য অনুরোধ করব এবং লোকাল প্রশাসনকে প্রার্থনা করব যে আমাদের সমাজের যাতে হয়। পানিট্যাঙ্কি এলাকা পরিদর্শন করলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ট। ইন্দো নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকা পরিদর্শন করলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ট। আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হয়েছে সীমান্তের পরিস্থিতি। পণ্যবাহী ট্রাক ও বেশ কিছু যান চলাচল শুরু হয়েছে সীমান্ত দিয়ে। তবে পুজোর মুখে ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে ছিল পানি ট্যাঙ্কির ব্যবসায়ীরা। এদিন সাংসদকে কাছে পেয়ে ব্যবসায়ীদের সমস্যার কথা তুলে ধরেন তারা। जो घटना घटी स्वाभाविक रूप से, क्योंकि ये एक अंतर्राष्ट्रीय सीमा होने के कारण जो एक देश को जो भी उचित जो है कदम उठाने चाहिए वो भारत ने उठाए हैं। और जहाँ तक नेपाल की बात है, बहुत प्राचीन देश, प्राचीन सभ्यता वाला देश और समृद्ध और बहुत ही संस्कार से भरा हुआ नेपाल देश और हमारा अच्छा पड़ोसी देश। जो कुछ भी घटना घटी, क्योंकि भू राजनीतिक तौर पे चाइना और भारत के बीच में नेपाल है, इसलिए भी बहुत ही महत्वपूर्ण हो जाता है। और लेकिन मुझे इस बात की भी खुशी है कि अंतरिम सरकार उन्होंने शपथ ली है, मैं उनको भी शुभकामनाएं देता हूं। और भारत हमेशा से नेपाल का एक अच्छा पड़ोसी रहा है, वो हमेशा से रहेगा। और हम कामना करते हैं कि नेपाल फिर उसी गति के साथ, तेज गति के साथ आगे बढ़े। मैं नेपाल की जनता को भी शुभकामनाएं प्रदान करता हूं। और ये नेपाल और भारत की मित्रता इसी तरह बनी रहेगी। और जो है जब भी नेपाल देश को आवश्यकता पड़ेगी, भारत एक अच्छे पड़ोसी के तौर पे आपके बीच में हमेशा खड़ा रहे। কোচবিহারে ভয়াবহ এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 4 জনের। কোচবিহারের চিলকিরহাট এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের 3 সদস্য সহ মোট 4 জনের। ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে। বিশেষ সূত্রে জানা গেছে মৃতরা হলেন ধনঞ্জয় বর্মন, অমিত দাস, সঞ্জয় দাস, পার্থ দাস। তারা সকলেই কোচবিহারের দেওয়ানহাট মোয়ামারি এলাকার বাসিন্দা। জানা যায় তারা দেওয়ানহাট থেকে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় তাদের গাড়িটি নয়াঞ্জলিতে পড়ে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গাড়িতে মোট 5 জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে মৌমিতা দাস নামে এক যাত্রী গাড়ি থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচলেও চালক সহ 3 জন আর গাড়ি থেকে বেরোতে পারেননি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এই মর্মান্তিক দুর্ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে দেওয়ানহাট মোয়ামারি অঞ্চলে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হয়েছিল মানে কি, ওর তো রাত্রিবেলা যাই গাড়ি নিয়ে বাইরে এসে ভাড়া ছিল, বা গাড়িটা আরেকজনকে ভাড়া নিয়ে গেছে। যাওয়ার পরে সেটা বলে রাত্রি ওই 12টা-1টা নাগাদ এইরকম ঘটনা, মানে চালায় ড্রাইভিং করতে গিয়ে ওই পুকুরের কোনো খালে ফেলাইছে নাকি, খালত ফেলাইছে, গাড়িটা ডুবে গেছে। ডোবা অবস্থায় ওরা আর কি 4 জন ছিল, 4 জনেই মারা গেছে। প্যাসেঞ্জার ছিল তারা?
এখন প্যাসেঞ্জার সঠিকটা প্যাসেঞ্জারও ছিল, গাড়ির মালিকও ছিল, যে গাড়িটা যার সে গাড়ির মালিকও ছিল। শোনা যাচ্ছে একজন মহিলা ছিল, মহিলাটা হ্যাঁ মহিলাটা যে পিছনের গ্লাসটা বলে ভাঙছে নাকি, কোনো রকমে ভাঙছে, ভাঙার পরে পিছনের গ্লাস দিয়ে মহিলাটা বেরিয়েছে। কি নাম? সবার নামটা জানা নাই, একজনের নাম আছে কাজল বাবু, আমার ভাইসতে হয়। কোথায় ঘটনাটা ঘটেছিল? ঘটনাটা যেটা শোনা গেছে 7 মাইল থেকে তোমার পশ্চিমে একটু দূরে, মোটামুটি 7 মাইল থেকে 2-3 কিলোমিটার দূরে। সেই স্পটে যদিও আমরা যাই নাই, পরবর্তীতে আমরা সকালবেলা মনে করো 5টার দিকে খবরটা পাইলাম, পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে। কি গাড়ি ছিল? কী গাড়ি কয়েছে? ওই যে অল্টো ছোটো ধরনের এই ধরনের মিউজিক 4 চাকা, যেটা প্যাসেঞ্জার গিয়ে দিয়ে। ওটা মানে কোনো কোথাও ধাক্কা লাগে না কোথাও পড়ে গেছিল? না, যেটা শোনা গেছে সরাসরি কোথায়? ওই খালে। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ঝিলন এন্টারপ্রাইজ নিয়ে এলো এক ইলেকট্রিক স্কুটির চমকপ্রদ সম্ভার। জলপাইগুড়ি জেলার ঘুঘুডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় জমকালোভাবে উদ্বোধন হলো নতুন শোরুমের। মাত্র ৪৫,০০০ টাকা থেকে শুরু স্কুটির বিশাল কালেকশন রয়েছে, সহজ ফাইন্যান্সের সুবিধা। অফার চলাকালীন স্কুটি কিনলে ফ্রি একটি হেলমেট প্লাস একটি ফুট ম্যাট উপহার। শুধু তাই নয়, মিলবে যে কোনো ইলেকট্রিক স্কুটির স্পেয়ার পার্টস, ব্যাটারি এবং অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে। চাইলে এখান থেকে সাব ডিলারশিপ নিয়ে আপনিও শুরু করতে পারেন নিজের ব্যবসা। তবে আর দেরি কেন, আজই চলে আসুন ঝিলন এন্টারপ্রাইজে এবং পছন্দ করুন আপনার স্বপ্নের বাহন। ঠিকানা জলপাইগুড়ি জেলার ঘুঘুডাঙ্গা বাজার সংলগ্ন ট্যাপরামণি এলাকা, হলদিবাড়ি প্রধান সড়কের ধারে। যোগাযোগ 8972837057 এবং 9064490878। আগামী 21শে সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন, আর সেই উপলক্ষে ভারতের ৭৫টি স্থানে বিশেষ ম্যারাথন বা র্যালির আয়োজন করা হচ্ছে। এই আয়োজনে প্রায় ১০ লক্ষ মানুষ অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে। তবে শিলিগুড়িতে ওই দিন অন্য একটি ক্লাবের ম্যারাথনের কারণে ওখানে র্যালির অনুষ্ঠান আগামী ২২শে সেপ্টেম্বর আয়োজন করা হবে। এই র্যালির দায়িত্বে থাকবে ভারতের যুব মন্ত্রক। শিলিগুড়ির দলীয় কার্যক্রম নিয়ে আজ এক অনুষ্ঠানে সাংসদ রাজু বিস্ত এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এই ধরনের আয়োজন তরুণদের উৎসাহিত করবে এবং দেশের উন্নয়নমূলক কর্মসূচিতে সবাইকে যুক্ত করবে। এই র্যালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ পালক হিসেবে পালিত হচ্ছে এবং দেশের বিভিন্ন প্রান্তে উৎসব মুখর পরিবেশে তা আয়োজিত হবে। परिवार की बातें रहती है और परिवार में रहना चाहिए, और जिस तरह की जो घटनाएं होती है वो हमारे यहाँ पार्टी के अंदर में बहुत सारे लोग हैं जो इस तरह की घटनाओं को जो है वो देखते हैं, और पार्टी को जो सही लगेगा, जो उचित कार्रवाई करनी होगी वो पार्टी करेगी। लेकिन हम एक बड़े लक्ष्य के लिए जो है भारतीय जनता पार्टी में है, हम सिर्फ कुर्सी या विधायक या सांसद बनने के लिए नहीं है। हम नेशन हमारे लिए सर्वोपरि है, राष्ट्र देश हमारे लिए सबसे पहले है। उस उद्देश्य को, उस संकल्प को लेकर के हम चलने वाले लोग हैं और हम चलते रहेंगे और पार्टी आगे बढ़ती रहेगी। और हमारा लक्ष्य एक ही है कि 2026 में पश्चिम बंगाल में परिवर्तन होना चाहिए, पश्चिम बंगाल में बदलाव होना चाहिए। पश्चिम बंगाल के युवा जो है अपने आप को पीड़ित, शोषित और मानसिक रूप से पीड़ित समझते हैं, उसका कारण एक ही है, आज पश्चिम बंगाल की सरकार 15 साल हो गए, लॉ एंड ऑर्डर जीरो है। आप जाकर के शिक्षा देखो, घोटाले के कारण शिक्षा व्यवस्था जो है पूरी तरह ध्वस्त है। आप स्वास्थ्य देखो, अस्पताल में जाकर के इलाज नहीं होता, युवा पढ़ लिख करके बेरोजगार है और भ्रष्टाचार का बोलबाला है। सरकार के हर तंत्र में भ्रष्टाचार इतना अंदर तक घुसा हुआ है, और इन सब कारण से पश्चिम बंगाल का जो भी लोग हैं, पश्चिम बंगाल की आबादी वो बदलाव चाहती है, इंक्लूडिंग
वो लोग जो भारत के मुसलमान हैं आज वो भी चाहते हैं पश्चिम बंगाल में परिवर्तन देखना, और ये परिवर्तन 2026 में अवश्य होगा। ऐसा है, मैं फिर बता रहा हूँ आपको, हमारे परिवार में ही कुछ लोग ऐसे होते हैं जो मीडिया को भी देते हैं, सोशल मीडिया को भी देते हैं, मुझे उन पे कोई टिप्पणी नहीं करनी। लेकिन जैसे मैंने बताया, मैं पार्टी का सिपाही हूँ, मुझे जो बात पार्टी फोरम पे रखना होता है मैं पार्टी फोरम में रखता हूँ, और इस घटना को लेकर के जो बात जहाँ पहुंचानी थी मैंने पहुंचा दी, वो पार्टी तय करेगा। आप निश्चिंत रहिए। मैं वही बताया आपको ना, जहाँ मुझे बात बतानी चाहिए मैं बता चुका हूँ, आप निश्चिंत रहिए। भारतीय जनता पार्टी एकजुट है, और मुझे लगता है तृणमूल को ज्यादा दिलचस्पी होगी जानने की, लेकिन उनके अंदर क्या चलता है वो बात मैं नहीं बताना चाहता। और भारतीय जनता पार्टी, आप निश्चिंत रहिए, ये मेरे साथ अध्यक्ष है, ये मेरे साथ विधायक है, हमारे जनरल सेक्रेटरी, युवा मोर्चा के कार्यकर्ता है, सब है, हम सब एकजुट है, और जो भी पार्टी का विषय रहता है हम पार्टी फोरम में ही रखते हैं। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 3.6 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। উত্তরবঙ্গ ও সিকিমে একটানা ভারী বৃষ্টিপাতের ফলে তিস্তার জল উপচে পড়ায় সড়ক যোগাযোগ ব্যাহত, ধসে বিপর্যস্ত গ্রামীণ জনজীবন। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ ও গভর্নমেন্ট মেডিকেল কলেজের সাফাই কর্মীদের নিয়োগের দাবিতে মঙ্গলবার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক নর্থ বেঙ্গল বাসফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই।